ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দুই পর্বের আলোচনার পর ৮৪টি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এবার সেগুলো নিয়ে চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ। কিন্তু এরই মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে দেখা গিয়েছে নানামুখী বিতর্ক। কমিশন সূত্র যেমনটি বলছে যে এবার অন্তর্বর্তী সরকারের অধীনেই জুলাই সনদের বাস্তবায়নের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে কমিশন। অন্যদিকে এই বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। সবকিছু মিলিয়ে রাজনীতি কি আবারও অস্থিরতার বৃত্তে আবর্তিত হচ্ছে? সেই সঙ্গে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো আমরা দেখছি নিজ নিজ দাবি নিয়ে অনড় অবস্থানে রয়েছে। এসব কিছু মিলিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফাইনাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশ। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল। সেই সঙ্গে আরও আছেন প্রকৌশলী শফিউল আলম তালুকদার, রাজনীতি বিশ্লেষক। আরও আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মাহমুদা হাবিবা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনি নিশ্চয় অবগত আছেন, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির অফিসে আবারও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের এক ধরনের দাবি জোরালো হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এনসিপি এবং জামায়াতে ইসলামী দাবি জানিয়েছে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়, কিন্তু নিষিদ্ধ নিশ্চয়ই কোনো আইনগত প্রক্রিয়া মেনে হবে। এই যে হামলা, এই যে অগ্নিসংযোগ, এই ধরনের ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে জুই। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। এই ঘটনাগুলো যেগুলো ঘটছে এটা তো প্রচণ্ড রকমের অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। রাজনৈতিক মহলে এটা অস্থিরতা তৈরি ছাড়া আর কোনো ধরনের কোনো আউটকাম নিয়ে আসার কোনো সুযোগ নাই এ ধরনের ঘটনায়। এইবারের যে হামলাটা হয়েছে এটার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। ঠিক কয়েকদিন আগে, বোধহয় এক সপ্তাহও হয়নি, একই ধরনের একটা ঘটনায় নুরুল ইসলাম নূর সিভিয়ারলি আহত হয়ে এখনো আইসিইউতে আছেন এবং সম্ভবত আজকে আমরা শুনলাম যে তার অবস্থা উন্নতি হচ্ছিল সেটা কিছুটা গতিটা থমকে গেছে। এই ধরনের একটা সিচুয়েশন জাতীয় পার্টিকে অফিসকে নিয়ে ঘিরে যেটা চলছিল, তারপরেও আজকে আবার একদল লোক সেখানে যেতে পারলেন, সেখানে হামলা করতে পারলেন, অগ্নিসংযোগ করতে পারলেন। আমার প্রশ্ন হলো যে যখন রাজনৈতিক অঙ্গনগুলোতে এই ধরনের দাবি জোরালো হচ্ছে, বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, এবং অলরেডি একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এফোর্ট নেওয়া হয়েছে যেখানে ওই ভয়াবহ ঘটনার উৎপত্তি ঘটে, যেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা ঘটে। সেইটার পরে আজকে আবার কিভাবে আমি এইটা আমার মাথাতেই আসছে না যে এটা কিভাবে এই জায়গাটাকে কর্ডন করে আর কি রাখা হয়েছিল। ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে ঠিক কোন ভূমিকায় ছিলেন? দেখুন, এখানে রাজনৈতিক কিছু ক্যালকুলেশন, যত সময় যেতে থাকবে, নির্বাচন যত আসতে থাকবে, সামনে এগিয়ে আসতে থাকবে, সেখানে রাজনৈতিক পাওয়া, প্রত্যাশা এবং ক্যালকুলেশন এগুলো সব মিলিয়ে যখন মানুষ বসবেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এখানে আলোচনায় আসছে, তাদের ক্যালকুলেশনটা এখন বসতে গেলে এখন দেখা যায় যে জাতীয় পার্টির দুই ধরনের এখানে আসলে জাতীয় পার্টি নিয়ে দুই ধরনের এখানে ব্যাখ্যা আমি যেটা বুঝি সেটা এক হচ্ছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ এক ধরনের নিষিদ্ধ হওয়াটা ছোট দলগুলো বিশেষ করে এনসিপি এবং জামাতের জন্য একটা কমফোর্ট নিউজ রিজন হচ্ছে যে জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের একটা এলাই ছিল, সেই হিসেবে তারা রাজনীতিটা করে এসেছে এবং এখন আওয়ামী লীগের একটা ভোট তো আছে, তারা ধারণা করা যায় যে একটা ভোট জাতীয় পার্টির ভোট ব্যাংকে যাবে। ফলে একটা সম্ভাবনা, বেশ বড় ধরনের সম্ভাবনা আছে যে এই সরকারে তারা একটা মোটামুটি ভালো সংখ্যক সিট নিয়ে আসার সম্ভাবনা, যদি নির্বাচনটা প্রভাবিত হয় তারা একটা ভালো সংখ্যক আসন পাবেন। অন্যদিকে এখানে আরেকটাও পার্সপেক্টিভ আছে। সেই পার্সপেক্টিভটা হচ্ছে নির্বাচনটা হতে দেওয়ার না হতে দেওয়ার বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। শুধু রাজনৈতিক দলগুলো নয়, রাজনৈতিক দলগুলোর বাইরেও এমন অনেক ব্যাখ্যাহীন কার্যক্রম আমরা দেখতে পাই যেগুলোতে দেখা যাচ্ছে যে আপনার জাতীয় পার্টির মতো একটা অফিস বারবার আপনার আক্রান্ত হওয়া কিংবা এক ধরনের চিন্তা ভাবনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া কিংবা এক ধরনের মব থট যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এইটা হলে কি হয় জানেন, যে রাজনীতিতে
দুটো দল, তারপরে আসবে 14 দল। মুশকিল হচ্ছে যে দল নিষিদ্ধ করতে করতে একটা পর্যায়ে আসবে যখন আসলে আপনার নির্বাচনটা নিজেই এক ধরনের প্রশ্নের মুখে পড়ে যাবে। এই যে মানে আপনি মব তৈরি করলেন, ভাঙচুর করলেন, এতে লাভ কি হলো? জাতীয় পার্টি কি নিষিদ্ধ হয়ে গেল? আগুন দিয়ে কি কখনো কোনো পার্টি নিষিদ্ধ করার সুযোগ আছে? নির্বাহী আদেশেই তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই। এটা আমরা কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যেটা আপনি বললেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো গণতান্ত্রিক একটা প্রসেসে বিশ্বাস করে বলেই যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্ন এসেছিল তখনই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুস্পষ্ট প্রস্তাবনা ছিল যে এটা সামান্য আমাদের একটা সংশোধনী এনে আমরা দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে পারতাম। এবং আপনি একটা জিনিস খেয়াল করুন যে এই সরকারের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মানে যখন জুলাই আগস্টের এই গণহত্যা হয়, জাতীয় পার্টি কিন্তু সুযোগ ছিল, তারা কিন্তু মানে সবাই দল বেঁধে মানে কি বলে পদত্যাগ করতে পারেন। তখন একটা ফাংশনাল, তারা হয়তো তৎকালীন সংসদ যেই সংসদই হোক সেটা সদস্য ছিলেন। এইরকম কোনো দৃশ্যমান প্রতিবাদ কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এই যে একসাথে ব্র্যাকেটবন্দি করে তাদের বিরুদ্ধে একটা মামলা করার একটা সুযোগ ছিল, সেটা না করে নির্বাহী আদেশে আপনি শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জাতীয় পার্টিকে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে স্টাবলিশ করলেন। আপনি যখন জাতীয় পার্টিকে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি এবং ইন্ডিপেন্ডেন্ট একটা দল হিসেবে স্টাবলিশ করলেন, তখন এই দলকে আবারও নতুন করে আপনি কিভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করবেন? একটা রাজনৈতিক দল তো এই ধরনের প্র্যাকটিস আগামী গণতন্ত্রের জন্য তো ভয়াবহ। পরবর্তীতে অন্য কোনো একজন মানে অন্য কোনো পক্ষ যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের কোনো একটা দলের কর্মকাণ্ড পছন্দ হবে না, তার মানে কি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিতে পারবেন? রাজনীতি কোনোদিন নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সুযোগ নাই, করে সুফল হয় না। যেহেতু আওয়ামী লীগ নিয়ে একটা প্রবল জনমত ছিল, রাস্তা যেটাই হোক, আমরা একটা বিষয় পরিষ্কার ছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিরত রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রস্তাবনা ছিল সেটা ছিল আইনগত, আর তারা যেটা করেছেন দাবি জানিয়ে আমাদের অন্য দলগুলো। কিন্তু বিএনপি মহাসচিব তো শুরুতেই বলেছিল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। আমরা তো নিষিদ্ধের দায় এড়াতে চাই, আবার নিষিদ্ধও চাই মনে মনে। না, দেখুন আমি বোধহয় বোঝাতে আপনাকে ভুল করছি। বিএনপি আইনগতভাবে এই দলটা নিষিদ্ধের কথা বলেছে। শুরুতে বলেছিল যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়, বিএনপি মহাসচিব এমনটি বলেছে। নির্বাহী আদেশ না, যখন নির্বাহী আদেশের বিষয়টি আসেনি, আমি শুরুর কথা বলছি। শুরুতে দেখুন, আবার আপনাকে আমি বলি, দল হিসেবে আওয়ামী লীগকে যখন দাগি মনে করা শুরু করলো প্রত্যেকেই, এবং এটা ফ্যাক্ট, আওয়ামী লীগ দল হিসেবে রাজনৈতিক দল তো ছিল না, আওয়ামী লীগ তো হয়ে গেছিল খুনি এবং মাফিয়াদের একটা আখড়া। এইটাকে যদি নিষিদ্ধ, যেমন অনেক সময় ওনারা উদাহরণ হিসেবে নাৎসি পার্টির কথা আনেন, অন্যান্য অনেক দলই আনেন, অনেকেই কথাগুলো ওঠে। এটা কিন্তু সুস্পষ্টভাবে তখন থেকে, আমরা কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখে এটা কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বরাবর কিন্তু প্রস্তাবনা দিয়ে আসা হয়েছিল যে আমরা সংবিধানের কোন ধারায় একটা চেঞ্জ এনে এই বিচারটা করা যায়। এইটাতে কিন্তু সরকার আগান, এবং সরকার তখন খুব সুস্পষ্টভাবে বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। এই সরকারেরও তো এটা বক্তব্য ছিল, কিন্তু সরকার তো সরে এসে নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা এখনো মনে করে এবং আগামীতেও মনে করবো যে দেখুন, আমার যদি জাতীয় পার্টিকে নিয়ে সমস্যা থাকে আমি মামলা করব, দল হিসেবে মামলা করব। আমরা মামলা করার জন্য যতখানি প্রয়োজনীয় সংস্কার করা দরকার সেই সংস্কারটা আনার জন্য আমরা জোর দিব, সরকারকে চাপ দিব, এবং অবশ্যই ওই প্রসেসেই আমরা এটাকে নিষিদ্ধ করার বিষয়ে যাব। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এই যে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হলো, ভাঙচুর হলো, এর দায় কি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়? রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতাকে। আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এবং জানেন যে একটি অভ্যুত্থান পরবর্তীতে এই সরকারের দায়িত্বটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, এবং রাজনৈতিক দলগুলোও অঙ্গীকার করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করা। কারণ আপনি জানেন যে অভ্যুত্থানের পরে আমরা এই ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল আমরা বঙ্গভবনে গিয়েছিলাম, এবং এই সরকারের যে শপথ সেখানে আমরা উপস্থিত ছিলাম, এবং আমরা যারা গত 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা সেই আন্দোলনের একটি অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালিত হবে। সেই জন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাও ছিল, আমরা সমর্থনও করেছিলাম। তো এই সরকারের প্রধান কাজ ছিল অভ্যুত্থানের পরে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং একটি নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করা সেই দিকে যাওয়া। কিন্তু শুরু থেকেই সরকার এই রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা পেলেও আইন শৃঙ্খলা সহ দেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে প্রক্রিয়া শুরু থেকে চলছিল, বিশেষ করে এই যে মব, এই শব্দের সাথে আমরা এর আগে খুব একটা পরিচিত ছিলাম না। এই জুলাই অভ্যুত্থানের পরে এই মবটা এই সরকারের
কম বেশি আমরা যদি এখন বলি যে ছত্রছাই হয়েছে, মবক্রেসি কি নিয়ন্ত্রণহীন হয়েছে, সরকারের ছত্রছায়া এমনটি বলছেন? ছত্রছাই। আপনি যদি দেখেন এই যে জাতীয় পার্টি যে কথা নিয়ে আমরা শুরু করলাম, এখন এই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ, আমরা সব সময় বলেছি যে নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটা আমরা সমর্থন করি না, কারণ এটা গণতান্ত্রিক প্রক্রিয়া না। হ্যাঁ, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের বক্তব্য হলো যে আইনি প্রক্রিয়ায় এটা নিষিদ্ধ করা হোক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, প্রতি 5 বছর পর পর জনগণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে তার প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাবে, এটাই তো প্রত্যাশা। কিন্তু জনাব মিজানুর রহমান, এই প্রশ্নটিও কিন্তু রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় জাতীয় পার্টি ইস্যুটি সামনে কেন এলো না, গণঅভ্যুত্থানের 1 বছর পরে ইস্যুটি কেন সামনে এলো, এর সাথে নির্বাচনী কোনো সমীকরণ আছে কিনা? এখন আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে যেহেতু সামনে নির্বাচন আসছে, হ্যাঁ, জাতীয় পার্টি সহ আরো অনেক রাজনৈতিক দল, 14 দল আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচনের পার্টনার ছিল, নানাভাবে তাদের ক্ষমতার অংশীজন ছিল, অনেকে মন্ত্রী ছিলেন। তো এই যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো সেভাবে আসে নাই। এখন ফেব্রুয়ারির প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে যখন একটি নির্বাচনের অঙ্গীকার সরকার করেছে বা ঘোষণা দিয়েছে, আমরা সকল রাজনৈতিক দল নির্বাচনের জন্য মাঠে আমরা কাজ শুরু করেছি, ঠিক সেই পর্যায়ে একটি রাজনৈতিক দল যেমন তার অফিসে বারবার হামলা, এগুলো তো সমর্থন করা যায় না। এখন আমাদের একটা জিনিস পরিষ্কার, সেটা আমরা মনে করি যে এই যে সেদিন যে জাতীয় নুরুল হক নূরের উপরে যে ঘটনা ঘটেছে, আমরা নিন্দা জানিয়েছি, কারণ আমাদের বক্তব্য ক্লিয়ার যে জাতীয় পার্টি নিয়ে যদি কোনো ইস্যু থাকে রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করা উচিত। এবং সেই জায়গায় আপনি দেখেন নুরুল হক নূরের দল সেখানে মিছিল করেছে, জাতীয় পার্টিতে হামলা করেছে, কিন্তু তারা যখন সংবাদ সম্মেলন করছিল সেই জায়গাটাই প্রশাসন ওইভাবে অ্যাকশন নিয়ে নুরুল হক নূরের উপরে যেভাবে অমানবিক তার উপরে আচরণ বা তার উপরে যে ধরনের মানে হামলা করা হয়েছে, হামলা শব্দটাই বলবো, এটা আমরা সমর্থন করি না। কিন্তু সে যদি অন্যায় করে আপনি আইনানুগ ব্যবস্থা নেন, আপনি তাকে গ্রেপ্তার করেন, সেটা তো ভিন্ন প্রক্রিয়া। কিন্তু একটা দলের সভাপতি এবং সে পরিচিত মুখ, তার দলের সামনে, অফিসের সামনে সে সেখানে সংবাদ সম্মেলন করছে, তার সেখানে ওইভাবে অ্যাকশনটা আমরা সমর্থন করি না। পাশাপাশি এটাও সত্য যে এই ঘটনার পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু পদক্ষেপ নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনার বিচার বিভাগের একটি তদন্ত কমিশন করবেন এবং সেটা একটা বিচারিক প্রক্রিয়ায় তিনি নিয়ে যাবেন, এই আশ্বস্ত করেছেন। তো এই ঘটনা যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে এবং ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল এই ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারাও তাদের বক্তব্য দিয়েছেন, ঠিক আজকে হঠাৎ করে তো আরেকটা রাজনৈতিক দলের অফিসে এই ধরনের হামলা, অঙ্গিক সংযোগ, এটার পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো মদত আছে। এবং যদি বলি যে এই যে আপনার এ দেশটাকে রাজনীতিতে আমরা যেভাবে চাচ্ছি স্থিতিশীল পরিবেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র যাক, কিন্তু সেখানে বারবার রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশ কেন তৈরি করা হচ্ছে? এর পিছনে নিশ্চয়ই একটি উদ্দেশ্য রয়েছে এবং আমি মনে করি যে সেই উদ্দেশ্যটাই এই সরকার বের করে এখনই সরকারকে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি। শফিউল আলম তালুকদার, রাষ্ট্র অস্থিতিশীল হলে বেনিফিশিয়ারি কারা হবে? আপনাকে ধন্যবাদ আমার আলোচক মহোদয় দুজনকে এবং আর দেশ টিভির দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নটা ছিল রাষ্ট্র অস্থিতিশীল হলে বেনিফিশিয়ারি কারা হবে? রাষ্ট্র অস্থিতিশীল হলে পুরা জাতি, রাষ্ট্র এবং দেশবাসী সবাই বিপদের সম্মুখীন হব আমরা। এবং এটার বেনিফিশিয়ারি বেসিক্যালি সাময়িকভাবে আমাদের শত্রু ভাবাপন্ন যারা, যারা মঙ্গল চায় না, আমি বলবো না হোস্টাইল যারা বা আনফ্রেন্ডলি যারা, তারা হয়তো তাদের প্ল্যান অনুযায়ী আগাবে, কিন্তু ওভারঅল কিন্তু কোনো পক্ষেই লাভবান হবে না। এবং রিজনালিও কিন্তু এই জায়গাটা আমরা যদি অস্থিতিশীল হই, রিজনালিও কিন্তু এটা একটা সুখের বিষয় না। শুধু কি এই বিষয়টি নাকি বিপ্লবোত্তর নৈরাজ্যের প্রভাবেও আমরা অসহিষ্ণু হয়ে উঠছি? আমি এর আগেও বলেছি যে বিপ্লবের জন্য বিপ্লব কিন্তু
হয় বিপ্লবের রেশ কিন্তু অনেক দিন থাকে। বিপ্লবের যে চাহিদা সেটা যদি ঠিকভাবে না আসে এটা দীর্ঘদিন পরেও আবার ইরাপ্ট করতে পারে। কিন্তু এখানে আমি যতটুকু বলতে চাই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইউনূস সাহেব যেই সাহসিকতার সাথে যে এবং ওনার এই 84-85 বছর বয়সে এই এরকম একটা গুরু দায়িত্ব উনি যে সাহসিকতার সাথে নিয়েছেন, এবং আমি মনে করি যে এই বাংলাদেশে প্রতি ভালোবাসাই ওনাকে আমাদের উনি এই পজিশনটা নিয়েছেন, কারণ ওনার তো দরকার ছিল না। কিন্তু দেখেন উনি যে এরকম একটা ভঙ্গুর অর্থনৈতিক দেশ নিয়ে, যেখানে নাকি আমরা বিরাট একটা সমস্যার সম্মুখীন ছিলাম, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তাকে রিকোয়েস্ট করে এবং উনি এটা রাজি হয়েছেন, আমরা তখন তাকে মোবারকবাদ জানাচ্ছিলাম। এখন রাজনৈতিক দলরা কি করছে এটা আমি একটু পরে আপনাকে বলবো। কিন্তু উনার যেই ক্ষমতা নেওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরে উনি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছেন, এটা কিন্তু শ্যাটার্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। এটা কিন্তু আমরা শুধু উনার যে জিনিসটা পারছে না সেই জিনিসটা নিয়েই বারবার কথা বলতেছি। এখন কথা হলো কি, এই যেই প্রশাসন, পুলিশ এবং সমস্ত ক্ষেত্রে এটা তো সেই পতিত স্বৈরাচারের লোকজনরাই রয়ে গেছে, এবং পুলিশের একটা বিরাট অংশ কাজেই যোগ দেয় নাই। তারপরে প্রশাসনে আগের ওই ফেসলেস ওরাই রয়ে গেছে। কিন্তু এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনি সেই প্রশাসন দিয়েই কিন্তু চালাচ্ছেন, সেই ভাঙ্গা পুলিশ বাহিনী নিয়ে চালাচ্ছেন এবং চেষ্টা করতেছেন। আমি কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই ক্রেডিট দিই, কারণ আমরা কি একটা অবস্থার ভিতর থেকে উনি ক্ষমতাটা নিয়েছেন। এবং আপনি ইকোনমিক্যালি দেখেন যে আপনি এতগুলা ক্রেডিট ওনার আছে, যেখানে আপনি দেখেন এই আসা মাত্রই 46,000 কোটি টাকা উনি প্রজেক্ট ইভ্যালুয়েশন, যেটা আর কি পুনর্মূল্যায়ন করেছে, সেখানে কিন্তু এটা জাস্ট লুটপাটের জন্য রাখা হয়েছিল। উনি কিন্তু এটা কাট অফ করে দিয়েছে, প্রজেক্ট যেটা অনগোয়িং ছিল এবং যেটা ফিউচারে অ্যাপ্রুভ হয়েছে সেগুলোর থেকে 46,000 crore উনি অ্যাপ্রুভ করেছেন। তারপর কয়েক মাসের ভিতরে আপনার $2.5 billion আপনার বিদেশি ঋণ শোধ করেছেন। $2.5 billion 30,000 কোটি টাকা, এবং দেশি বিদেশি মিলে এটা প্রায় 62,000 কোটি টাকা উনি শোধ করেছেন। তারপরে আপনি ফরেন রিজার্ভ দেখেন, ফরেন রিজার্ভ আপনার এখন কেউ বলতেই পারবে না, এভরি ডে ইজ ইনক্রিজিং। $25 billion এই মুহূর্তে আছে বা ছাড়িয়ে গেছে। তারপরে আপনি দেখেন যে এই যে হাসিনা গং, তাদের থেকে 700 কোটি টাকার উনি রিকভারি করেছেন। রিকভারি ইজ নট এ ম্যাটার অফ জোক। তারপরে আপনি মনে করেন যে লাস্ট 2 ইয়ার্সের ভিতরে আপনার লোয়েস্ট ইনফ্লেশন, আপনার জাতিতে ভর্তুকি দেওয়া, খাদ্যে ভর্তুকি দেওয়া হয়েছে 12%। তারপরে আমরা দেখব যে লাস্ট মেনি ইয়ার্স, অনেক বছর আমরা দেখি নাই যে রোজার সময় জিনিসপত্রের দাম কমে, কিন্তু এইবারই আশ্চর্য হয়ে দেখলাম জিনিসপত্রের দাম কমেছে। কিন্তু আমরা কিন্তু কেউই তাকে থ্যাঙ্কসলেস জব, আমরা কিন্তু তাকে কখনো সাধুবাদ জানাচ্ছি না। তারপরে আপনি দেখেন দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। এখন সাময়িক বন্যা গেল, বিভিন্ন সিচুয়েশন গেল, সেইটা ট্যাকেল তো করেছে, তাই না? এবং ধীরে ধীরে এটা শুরু হবে। শফিউল আলম তালুকদার, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে বা এরকম অভিযোগ তো আমরা সরকারের তরফ থেকেও শুনেছি যে বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতার অভিযোগ এসেছে, এই বাস্তবতায় আসলে ষড়যন্ত্র এই যে তত্ত্বের বৃত্তে সরকার আসলে নির্বাচন আয়োজন যদি করতে যায় তাকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, সপ্তাহের দেশ থেকে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। শফিউল আলম তালুকদার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে যেমনটি জানিয়েছেন, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারে বাধা দেবে, নির্বাচন বানচালের চেষ্টা করবে। এই বাস্তবতায় নির্বাচন আয়োজনে কতটা চ্যালেঞ্জে পড়বে অন্তর্বর্তী সরকার? অবশ্যই এটা একটা যুক্তিসঙ্গত কোশ্চেন করেছেন, কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন কোন কোন সাইড থেকে আঘাতটা আসবে। দেশি বিদেশি ষড়যন্ত্র হবে, কারণ আপনি জানেন পতিত সেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং ওখান থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা ওনারা খরচ করার পায়তারা করছে, এবং সেটা ডেফিনেটলি দেশের ভিতর খরচ হবে, এবং এটা বিভিন্ন জন এটার মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হবে। কিন্তু এই ষড়যন্ত্র আমরা যদি এখনই একটা সময় যে রাজনৈতিক দলগুলো
5ই আগস্টের দিন যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেইভাবে যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের সামনে একটু কঠিন সময়ই আসতে পারে। তা আমি খুবই আশাবাদী যে বৃহত্তর দল বিএনপি এবং রেসপন্সিবল দল জামাতে ইসলাম এবং এনসিপি তারা লিড দিয়েছে বিপ্লবের। আমি মনে করি যে এই 3 শক্তি যদি একসাথে থাকে এবং অন্যান্য এই যে গণফোরামের মিজান ভাই আছে, ওনারা যারা সবাই আছেন, সবাই এই দেশের কথা চিন্তা করে, রাজনীতির শেষ কথা কি, কিসের জন্য রাজনীতি ওনারা করেন দেশের জন্য। সুতরাং দেশের স্বার্থের কথা চিন্তা করে ওনারা ঐক্যবদ্ধ হবেন এবং এই যে একটা ষড়যন্ত্র যেটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং অনগোয়িং, সেটাকে মোকাবেলা করতে হবে রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্ট যৌথভাবে। ভিতরে ইম্পিউরিটিস ঢোকানো আছে, এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং আমার মনে হয় যেরকম আঘাত আসবে, আঘাতটা তো আগে ফেস করতে হবে এবং এটা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। ধন্যবাদ জানাচ্ছি শফিউল আলম তালুকদার। মাহমুদা হাবিবা, যেমনটি আসলে বলা হচ্ছে যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র চলছে, আবার আমরা রাজনৈতিক অঙ্গনে দেখলেও আমরা দেখি যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে। এই অনৈক্যের পরিণাম যে ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে কি রাজনৈতিক দলগুলো আমলে নিচ্ছে, নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থের দ্বন্দ্বে বা সমীকরণে তারা ব্যস্ত? দেখুন, অনৈক্যের বিষয়টা তো আমি এইভাবে দেখি না। কারণ হচ্ছে ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন চিন্তাভাবনা, ভিন্ন চাওয়া নিয়ে তারা মাঠে আছে, এটা তো দোষের কিছু না। তা যাদের যেটা রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক হিসাব নিকাশ, এটা তো দলগুলো, নির্বাচনমুখী দলগুলো তো এটা কষবেই, দিস ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু তারপরেও তো আমরা ঐকমত্য জায়গায় তো নিশ্চয়ই পৌঁছাতে হবে না, একটা জায়গায় পৌঁছানোর জন্য সময় আছে তো আমাদের হাতে। আমরা তো কালকেই নির্বাচনে যাচ্ছি না। প্রথমত এই সরকার, যেটা একটু আগে থেকে আসি, এই সরকার যেই চ্যালেঞ্জগুলোর মুখে পড়েছেন তার মধ্যে প্রধান চ্যালেঞ্জ কিন্তু এই ষড়যন্ত্রগুলো হচ্ছে সরকারের ডিফারেন্ট টুলের ভিতরে বসে থাকা সাবেক যে পালিয়ে যাওয়া শক্তির তাদের যে অংশগুলো আছে, সেগুলো এই টুল দেশের ভিতরে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা তাদের নানা ধরনের মানুষ। এই চ্যালেঞ্জ তো শুরু থেকেই এই সরকার ফেস করতে আসছেন। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই সরকার কিন্তু সর্বতোভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনও পেয়েছেন। খুব প্রকাশ্যভাবেই আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডিক্লেয়ার করেছেন যে আমরা সেকেন্ড ইনিংস অফ গভর্নেন্স শুরু করেছে, যেটা নির্বাচনমুখী। খুব স্বাভাবিকভাবে এখন কেওটিক হয়ে উঠেছে নির্বাচন। নর্মালি একটা নির্বাচিত সরকারও যখন নির্বাচন ঘোষণার সময় আসে, আমরা অতীত থেকে জানি, আমাদের অভিজ্ঞতা বলে যে শেষ বছরে কিন্তু একটু কঠিন হয়ে ওঠে, নানাভাবে কেওটিক হয়ে ওঠে নির্বাচন পূর্ববর্তী সময়গুলো। কারণ তখন প্রতিটা রাজনৈতিক দলই তাদের চাওয়া পাওয়া, এগুলো নিয়ে কি প্রত্যাশা, এগুলো সব কিছু নিয়ে মাঠে নেমে আসে। ফলে এক ধরনের মনে হতে থাকে যে প্রচণ্ড মেস তৈরি হয়েছে। কিন্তু দিন শেষে আপনি খেয়াল করুন, নূরের উপরে যখন হামলা হয়েছে, নূর যতখানি গর্হিত কাজই করুন, একটা সংবাদ সম্মেলন করুন বা যাই করুন, এই বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী বা 36শে জুলাই পরবর্তী বাংলাদেশে নূরের মতো একটা সার্বক্ষণিক গণতান্ত্রিক যোদ্ধার উপরে এইভাবে ফিজিক্যাল আঘাত করতে পারে, এইটা বরদাস্ত করার মতো বা সহ্য করার মতো কোনো ইস্যু না। এটা যেই খালি নিন্দা জানানো নয়, এটার এই জায়গাটা আমার ধারণা সমস্ত রাজনৈতিক দল একমত বলে আপনি খেয়াল করে দেখবেন, নূরকে যারা ভিজিট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে দায়িত্বশীল ব্যক্তিরা, তার মানে হচ্ছে সলিডারিটি। এবং একই সাথে যখন সম্মানিত উপদেষ্টা এই সময় এক ধরনের চাপ তৈরি হলো, তিনি তো প্রত্যেকের সাথে বসেছেন। ফলে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে দর কষাকষির ধরন থাকতে পারে, নানা ধরনের অনিশ্চয়তার বোধ থাকতে পারে। নতুন এনসিপি একেবারেই নতুন দল, নির্বাচন তাদের জন্য নতুন, তাদের চিন্তাভাবনা একরকম, জামায়াতে ইসলামের চিন্তাভাবনা একরকম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তাভাবনা একরকম। আমরা যদি দেখি কখন আশঙ্কিত হব, একেবারে সংখ্যা 100 ভাগ সঠিক মনে করব যখন আমরা দেখব যে এই যে জুলাই সনদটা তারা যেটা এতদিন ধরে তৈরি করেছেন, সেটাতে তারা কোনোভাবেই একমত হতে পারছেন না। নির্বাচন চলে আসলো অথচ এটা সই হলো না। এই ধরনের জায়গাগুলো নেগোসিয়েশনের প্রসেস যেহেতু চলমান, কাজে এখানে এখনই কোনো দাড়ি বা ছেদ টানার আমাদের সুযোগ নেই। কিন্তু আপনি এখনকার যে নইসেন্সগুলো হচ্ছে, এগুলো একটু নোটিস করেন। যেমনটি প্রধান উপদেষ্টাও বলেছে যে ষড়যন্ত্রের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এবং আপনি আজকের ঘটনা দেখুন, আজকে রাজবাড়িতে কোনো এক তৌহিদি জনতা, যে কোনো একটা আপনার কোনো একজনের বাজার ছিল, সেটা খুঁড়ে যা পাওয়া গিয়েছে, ওখানে যেটাই পাওয়া যাক, এটা তো বহু পুরনো,
সেটাকে পুড়িয়ে দিয়েছেন। রাজশাহীতে একটা সিমিলার কাইন্ড অফ তৌহিদি জনতার কিছু একটা হয়েছে। এইখানে ঢাকায় জাতীয় পার্টি অফিস, এইগুলা হয়েছে কি আপনি যতই বলেন এগুলো কিন্তু র্যান্ডাম না, এগুলো কিন্তু মানে প্রতিটাই কোনো না কোনোভাবে কানেক্টেড। এগুলোর পিছনে অর্থবল প্রয়োজন হয়েছে, পরিকল্পনার প্রয়োজন হয়েছে, জনবল প্রয়োজন হয়েছে। আপনি যখন বলছেন যে এই আজকের ঘটনা, আজকে যে আগুন লেগেছে, এখানে কি আসলে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল? আমার তো তা মনে হয় না। এই লোকগুলোই, এই যে মব তৈরি করছেন তারা, কিংবা এইসব তৌহিদি জনতা, আসলে ইনাদের আইডেন্টিটিটা কি? আমি কেন মানে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত একটা অর্গান এখন একেবারে যত দিন যাবে তত বেশি তাদেরকে ফাংশনাল হয়ে উঠতে হবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আনফর্চুনেটলি সরকারের এই একটা অংশই প্রথম থেকেই মানে বেশ দুর্বল, এবং এই দুর্বলতাটা নিয়ে তাদেরকে খুব একটা বিব্রত হতেও আমরা দেখি না। সবচেয়ে মানে কি বলবো, মানে যেটাতে আমরাই খুব মানে দুঃখ মানে বোধ করি। এই কারণে নির্বাচিত সরকার রাতারাতি এসে সব সমস্যা সমাধান করে ফেলতে পারবে? নির্বাচিত সরকার রাতারাতি করবে কেন? এটা রাতারাতি কোন সমস্যা পৃথিবীতে রাতারাতি সমাধান হয়? আলাদিনের চেরাগ ছাড়া। আলাদিনের চেরাগ যদি সত্যি হয়, ওই দত্ত ছাড়া পৃথিবীতে আর কোনো সমস্যা, একেবারে সবকিছু বাদ দেন, আপনার ভাত রাঁধতেও তো 30 মিনিট লাগে, 25 মিনিট লাগে। রাতারাতি কি হয় এই পৃথিবীতে? রাজনৈতিক দল যখন সরকারের সমালোচনা করছে সেটা তো একটা প্রেশার পয়েন্ট। যদি না তারা সরকারকে টালমাটাল করে দেয়, আমরা তো কেউ টালমাটাল করিনি সরকারকে। সরকার যখন ডাকছেন আমরা সরকারের সাথে আলোচনায় বসছি, আমাদের যে সাজেশন আছে আমরা দিচ্ছি, সেই সাজেশনগুলোতে দেখা যায় যে তারা কোনোটা পারছেন করতে, কোনোটা পারছেন না। রাজনৈতিক দলগুলো যদি এই সরকারের সাথে না থাকতো, এই সরকার তো টিকতে পারতেন না। এতদিন পর্যন্ত এই যে যুদ্ধ তারা করে এসেছেন, তার প্রধান কারণ তারা যে পিলারগুলোর উপরে দাঁড়িয়ে আছেন সেটা সমগ্র রাজনৈতিক দলের ম্যান্ডেট। আমরা হয়তো ক্ষোভ প্রকাশ করি, অবশ্যই করি, কারণ এই যে আপনি ফেইলিয়ার নিয়ে কথাটা কেন বলতে হয় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু ফেইলিয়ার নিয়ে কথা না বললে প্রেশার পয়েন্টটা কোথায় আমাদের? ওইটা জরুরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বোধোদয় যদি এখনো না হয়, আগামী সময়গুলো তো আরো ভয়ঙ্কর হবে। একই দিনে সারা দেশ জুড়ে আপনার 50টা মব ইনসিডেন্ট হবে। কাজেই আমাদের এখন ফাংশনাল করতে হবে। আপনি সেনাবাহিনী দিয়ে সামলাবেন তা তো না, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মিজানুর রহমান। যেমনটি আমরা দেখছি বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলোর মাঝে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মত পার্থক্য, কিন্তু মাহমুদা হাবিবা যেমনটি ইঙ্গিত করলেন যে এর পেছনে থাকতে পারে দর কষাকষি কিংবা আসন সমঝোতার এক ধরনের পায়তারা, আসলেই কি তাই? এটা তো ঠিক যে সামনে যেহেতু নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেখেন আপনি যদি একটু লক্ষ্য করেন যে 15 বছর ধরে আমরা নির্বাচন নিয়ে বড় অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এবং 18তে আমরা গণফোরাম, বিএনপি সহ জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করেছিলাম। আমাদের নেতা ডক্টর কামাল হোসেন দায়িত্বে ছিলেন, এবং সেই নির্বাচনও দিনের ভোট রাতে করা হয়েছিল। ফলে এই যে জাতির কাছে একটা আকাঙ্ক্ষা যে এই অভ্যর্থনের পরে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র ফিরে যাবে, তো সেই জায়গায় এই সরকারের কিন্তু প্রধান দায়িত্ব ছিল যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা, দ্বিতীয়ত যেটা ভেঙে পড়েছিল অভ্যর্থনের মধ্য দিয়ে, দ্বিতীয়ত যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গত 15 বছরের দলীয়করণের ফলে সেগুলো রাষ্ট্রের মূল কাঠামো থেকে বেরিয়ে গিয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর তার মূল জায়গায় কাজ করতে পারছিল না। তো সরকারের দায়িত্ব ছিল সেইগুলো সংস্কার করে একটা জায়গায় আনা, একটা নির্বাচনে যাওয়া। এটাই কিন্তু তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমরা যতবারই গিয়েছি। কিন্তু বিষয়টা আপনি জানেন যে প্রধান উপদেষ্টা তিনি নিজেও স্বীকার করেছেন যে এই অভ্যুত্থান পরবর্তী সকল রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন দেওয়ার পরেও সেই সরকারের ভিতরে দক্ষতার অভাব ছিল, এটা তিনি স্বীকার করেছেন। এবং আজকে যদি আপনি দেখেন যে তিনি বলেছেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবেন। আমরা অনেকবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, আমি নিজেও ছিলাম সে টিমে, ডক্টর কামাল হোসেন স্যারের সঙ্গে আমি একাও সেদিন দেখা করেছি। তো সেখানে আমরা যেটা বলেছি যে আপনি সবচেয়ে ভালো একটা নির্বাচন করবেন, কিন্তু এর বিপরীতটাও হতে পারে যদি কিনা আপনি এই প্রতিষ্ঠানগুলো যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত, যেমন জনপ্রশাসন, যেমন পুলিশ প্রশাসন, এরকম আরও যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ঢেলে সাজানো, এখন থেকে সেটা কাজ করা। কিন্তু আপনি যদি দেখেন যে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ফাংশন ঠিক মতন করছে না। আপনি কয়েকদিন আগে দেখলেন যে বুয়েটের ছাত্ররা যখন আন্দোলন করছে তখন পুলিশ অ্যাকশনে গিয়েছে, ঠিক পরক্ষণে আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের অ্যাকশনে যাওয়া ঠিক হয়নি, আমাদের ভুল হয়েছে, এবং পুলিশ দুঃখ প্রকাশ করছে। তার মানেটা কি? যে সরকারের গোয়েন্দা বিভাগগুলো
তারা আগাম তথ্য দিতে পারছে না যে কি হচ্ছে। তার মানে সরকার যদি এই জায়গাগুলোই আন্দোলনের নামে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, কথায় কথায় যমুনায় চলে যাচ্ছে, আবার যমুনার সামনে গেলে পরে দাবি বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আবার সরকার যেটাকে মনে করছে যে যমুনার সামনে আসতে দেবে না তাকে পিটিয়ে, আপনি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌক্তিক আন্দোলন, কিন্তু তাদেরকে পিটিয়ে যেভাবে আহত করা হলো, বুয়েটের ছাত্রদেরকে যেভাবে আহত করা হলো, কিন্তু এ কথাও তো সত্য যে সরকার যখন কাউকে পৃষ্ঠপোষকতা করেছে, যমুনার সামনে সারা রাত ভরে আন্দোলন করেছে, দিনের বেলা তাদেরকে ঠান্ডা পানি দিয়ে পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে আন্দোলন করো, রাতের বেলা উপদেষ্টারা একসাথে বসে তাদের সেই দাবিগুলো মেনে নিচ্ছে। মিজানুর রহমান, সরকারের এই পৃষ্ঠপোষকতা, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে কিনা, আমি সেই প্রশ্নটি রেখে বিরতিতে যাচ্ছি। আবারও দর্শক সপ্তাহের দেশ থেকে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনি বলছিলেন যে সরকার বিশেষ রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে, এর ফলে নির্বাচনে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কি? দেখেন, আমরা কিন্তু সব সময় এই কথাটা বলে আসছি যে এটা একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এই কথাটা কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আমরা কাজে সেটা দেখছি না। কারণ আপনারা জানেন যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি যেটা আলোচনায় আসছে, আমি খুব বেশি তাদেরকে নিয়ে আলোচনায় আসতেই রাজি না। কারণ রাজনীতি করার জন্য আইনগতভাবে তারা এখনো স্বীকৃত না, এখনো তারা নিবন্ধন পাওয়ার যে সক্ষমতা সেটাও তারা অর্জন করেনি। কিন্তু সরকার যখন কয়েকটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে, তখন দেখবেন যে তারা ওই এনসিপিকেই অগ্রাধিকার প্রথমেই দিচ্ছে। আপনি যদি বলেন যে তারা এই যে অভ্যুত্থান বা এই যে 24-এর যে আন্দোলন, শুধু তারাই কি ছিল? আমরা 15 বছর ধরে আন্দোলন করে আন্দোলনে অংশীজন ছিলাম। পাশাপাশি আপনি যদি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ এবং সকল রাজনৈতিক দল, এরপরে আমাদের মায়েরা তার বাচ্চাকে সামনে নিয়ে এসে রাজপথে আন্দোলনে পানি দিচ্ছে, তাদেরকে সহযোগিতা করেছে। তো তার মানে যে ওই 4 জন বা 5 জন সামনে ছিল, এরাই যে রাজনৈতিক দল করবে বা এরাই সমস্ত কিছু যে এই অর্জনটা, তা কিন্তু না। সেই জায়গায় হচ্ছে সরকার যখন একটা বিশেষ গোষ্ঠী বা একটা রাজনৈতিক দলকে যখন কৃতিত্ব বা তাকে বলবে যে এরাই আমাকে নিয়োগ দিয়েছে, এরাই সব, এবং সবচেয়ে ভুল সরকার যেটা করেছে, যেটা বাংলাদেশে কখনো হয়নি, সেটা হচ্ছে যে সরকারের দায়িত্ব নেওয়ার পরে মন্ত্রণালয়গুলোতে আপনি দেখবেন যে তারা 3 জন উপদেষ্টা 25-26 বছর বয়স তাদেরকে দিয়েছে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখা গেল ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পাশে বসিয়ে দিয়েছে। ফলে উপদেষ্টারা ওই সময় নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, এবং এই যে দায়িত্ব পালন করে যে ছাত্র প্রতিনিধি ছিল তারা, এবং পিএস, এপিএস, পিও, তারা শত শত কোটি টাকা দুর্নীতি করলো। এগুলো আমলে কিন্তু সরকার এখন পর্যন্ত নেয় নাই। এখান থেকেই তো বিশৃঙ্খলাটা তৈরি হয়ে গেছে। এখন শেষ কথাটা হচ্ছে যে সরকার দায়িত্ব নিয়েছে নির্বাচন দেবে। নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করা। আজকে আপনি যেটা আপা বললেন যে গোয়ালন্দ, আপনি যদি দেখেন যে রাজবাড়িতে প্রকাশ্যে তারা নামাজ পড়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা মৃত ব্যক্তিকে তার কবর থেকে তুলে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এটা কি সভ্যতা? এটা তো হচ্ছে এই সরকারের সময় হচ্ছে। আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে এই ধরনের মব হচ্ছে, আজকে আপনি ঢাকাতে যেভাবে প্রকাশ্যে আগুন দিয়ে একটা রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা হচ্ছে বা পোড়ায় দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, তার মানে আমরা রাজনৈতিক দলগুলোও এখন কিন্তু সেই স্থিতিশীল জায়গায় আমরা নাই। আমরা নানাভাবে আমরাও কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কেউ আমরা বলছি এইটা না হলে আমরা নির্বাচন মানি না, আবার কেউ আমরা বলছি এই দাবি আমাদেরকে মানতে হবে। সব মিলে এই অভ্যুত্থানের পরে আমরা সরকারের কাছ থেকে যেটা আশা করেছিলাম, সরকার সেই জায়গায় সে তার যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না, এবং এই অভ্যুত্থানের পরে আমরা ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিলাম, আমরাও কিন্তু আমাদের ওই জায়গা থেকে সরে যাচ্ছি, যার ফলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে, এবং আমাদের এই কথা মনে রাখতে হবে যে গত 15 বছর ধরে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জাতির কাছে একটা গণতন্ত্র পুনরুদ্ধার এবং
একটি সাংবিধানিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি আমাদের রয়েছে ওই জায়গা থেকে যাতে আমরা ফিরে না আসি। ধন্যবাদ জানাচ্ছি মিজানুর রহমান। শফিউল আলম তালুকদার, বারবার আমরা গণতান্ত্রিক যাত্রায় হোঁচট খেয়েছি, দুবার আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি, তারপর আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসেনি কেন? গুণগত পরিবর্তন আসার জন্য কিছু সময় দরকার এবং সঠিক নেতৃত্ব দরকার। আমরা বারবার সেই ধরনের নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে এই দেশ। আপনি যদি দেখেন আমরা এই সর্বশেষ যেটা আসলো 16 বছরের নির্যাতন, ফ্যাসিস্ট সরকারের দেশ শাসন, এর ভিতর দিয়ে কিন্তু আমরা এই যেমন ধরেন এই যে আমাদের যারা এখন আমার মনে হয় 30 বছরের উপরে হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারেনি, গণতন্ত্রের চর্চার থেকেই বিমুখ আসে এই দেশের জনগণ, চর্চাই করতে পারেনি। এখন কথা হলো তো এটার জন্য সময় দরকার, আপনার সময় দরকার, এবং এটার জন্য আমি আসলে এই সব কালো মেঘের ভিতরে একটু সূর্যের আলো দেখতে চাই। সেটা হলো কি, কারণ ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের মাধ্যমে আমাদেরকে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার আসার পরে কোন সিস্টেম অফ গভর্নমেন্ট থাকবে, হ্যাঁ, সেইটা বড় কথা না। বড় কথা হলো যারা সরকার পরিচালনা করবে সেই মানুষগুলা কি সঠিক কিনা, সেই মানুষগুলোর নেতৃত্ব যদি সঠিক হয়, সুশাসন, একটা মানুষ কিন্তু সিস্টেম অফ গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট সিস্টেম দিয়ে কিন্তু দুঃশাসনও হয়েছে আবার সুশাসনও সম্ভব। তার মানে এবং যেই মন্ত্রণালয় দিয়ে সততার সাথেও মন্ত্রিত্ব করে গেছে, আবার অসৎ লোকও সেখানে বসেছে। আমার কথা হলো যে মানুষগুলা ঠিক হতে হবে, তাহলে দেশের মানুষ সঠিক নেতৃত্ব পাবে। আলম তালুকদার, মাহমুদা হাবিবা, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে কিছু ক্ষেত্রে গণভোট, কিছু ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ সহ একাধিক বিকল্প চিন্তা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষ করে উচ্চকক্ষে পিআর নিয়ে গণভোটের চিন্তা করছে কমিশন। গণভোটের সমাধান আসবে কি? গণভোট যেটা আপনার ঐকমত্য কমিশন যদি শুধুমাত্র উচ্চকক্ষ পিআর নিয়ে গণভোটের কথা চিন্তা করে, সেটা তো অলরেডি তারা বোধহয় ডিরেক্টিভ দিয়েছেন যে উচ্চকক্ষে নির্বাচন না, এটা ডিরেক্টিভ, তারা বেসিক্যালি ওই ডিরেক্টিভ দেওয়ার তাদের আছে, সক্ষমতা আছে, তারা দিয়েছেন। কিন্তু গণভোট নিয়ে যেটা বাকি যে বিষয়গুলো যেগুলো নিয়ে মতদ্বৈততা আছে, সেগুলোর ক্ষেত্রে গণভোট দেওয়ার জটিলতা হচ্ছে বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে এবং অনেকগুলো বিষয়। গণভোট সচরাচর একটু সিম্পল হয়, আপনি যখন জনগণের কাছে আপনি কি এটার পক্ষে না বিপক্ষে, এই ধরনের গণভোট রেফারেন্ডামের ধরনটাই হয় এরকম। ফলে এটা হতে পারে এবং আরও কিছু কিন্তু আলাপ আলোচনা এখানে স্কোপ আছে। জুলাই সনদটা বাস্তবায়নের জন্য আলাপ আলোচনার স্কোপও আছে এবং এটা খোলাও আছে রাস্তাটা। আমার বিশ্বাস যে এই আলাপ আলোচনাটা যখন পরিচালিত চলবে, সবগুলো পক্ষই এটা অন্তত রিয়ালাইজ করবেন যে কোনো মূল্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো মূল্যে এই সরকারই আমাদের জন্য বেস্ট পসিবল চয়েস। এবং জুলাই 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের পর থেকে এই সরকার যেই ভালো মন্দ মিলিয়ে যেভাবে যে দেশটা পরিচালনা করে এসেছেন, দে আর দ্য বেস্ট চয়েস অ্যান্ড বেস্ট অপশন ফর আস। আমাদের সকল পক্ষেরই এটা মত। কিন্তু দেখুন, আপনাকে এটা সবচেয়ে আমি একটা বিষয় এখানে, দুর্ভাগ্যজনক বিষয় আপনার সাথে শেয়ার করি, যেই দলই নির্বাচনটা নিয়ে অনেকেই শঙ্কিত, কিন্তু নির্বাচনের কিন্তু অনেকগুলো কাজ ভেতরে এই অন্তর্বর্তীকালীন সরকার সেরে ফেলেছেন। ডিলিমিটেশন বা যে সীমানা পুনর্নির্ধারণ, সেটা ডান। এরপর এটা নিয়ে কথাবার্তা চলবে, কিন্তু এটা ডান। এরপরে আপনার 1.5 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ আর সেনাবাহিনী মোতায়েনের ধরন, বেশ কিছু কাজ তারা কিন্তু অর্গানাইজ করে এনেছেন। কাজেই এই জায়গাটায় আমাদেরকে যে করেই হোক মোটামুটিভাবে এই গণতান্ত্রিক এভিনিউয়ে যদি উঠতে হয়, তাহলে কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েই এবং সর্বোচ্চ সহযোগিতা দিয়ে জানিয়েছে যে নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না। আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী 2 বছরে সংবিধান সংস্কার করবে। নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে, এমনটি মনে করেন? না, বিষয় হচ্ছে যে এখানে কোথায় সংবিধান সংস্কারের সুযোগটা কোথায়? জুলাই সনদের বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে, কতটুকু করা যাবে, সেইটা আমরা চেষ্টা করে দেখব। কিন্তু সংবিধান সংস্কার তো নতুন করে জুলাই সনদের বাইরে যেহেতু আপনি কোনো কিছু এখন আর নিউ কোনো কিছু ঢুকাতে পারবেন না এটাতে। জুলাই সনদ যেভাবে তৈরি হয়েছে সেই অনুযায়ী এটাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেইখানেই আপনার ঐকমত্য আনতে হবে। নতুন করে সংবিধান সংস্কারের আরেকটা কথা তোলা, পিআর নিয়ে আরেকটা কথা তোলা,
তোলা, এটা কেবল নির্বাচন পেছানো শুধু না। আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, যারাই ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পান তারা কিন্তু খুব বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন এই যে রাষ্ট্রটা যখন তারা পাবেন। আরেকটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে বলি, আমাদের যে 31 দফা আছে, ভাইয়া জানেন যে তারাও কিন্তু আমাদের একটা পার্ট। এই যে 31 দফার কিন্তু প্রিয়াম্বলেই বলা আছে যে নির্বাচিত যে দলগুলো আমাদের সংসদে আসবে তাদের সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার চায় যে একটা জাতীয় সরকার গঠিত হবে, এটা আমাদের অঙ্গীকার। এটা রিজনটা কি জানেন? এই যুদ্ধটা তো একার যুদ্ধ নয়, এই দেশ বিনির্মাণ শুধু একটা সরকারে হবেও না, এটা অন্তত পক্ষে সুস্থ মানে মোটামুটি একটা হেলদি 10 ইয়ার, 2 বা 3টা 10 ইয়ার পরে আমরা আশা করতে পারি দেশটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে আমাদের আগামী প্রজন্ম অ্যাটলিস্ট আমাদের দোষারোপ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। জানাচ্ছি মাহমুদা হাবিবা। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি শফিউল আলম তালুকদার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মিজানুর রহমান, আপনাকেও। দর্শক, শেষ করছি সপ্তাহের দেশের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।